আপনাদের সামান্য একটি ডটের কারণে কিন্তু আপনার বেতনটি আটকে যেতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে খুলবেন, আপনার নামের সংশোধনটি কিভাবে করবেন, এর সঙ্গে রয়েছে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেখানে যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করবেন, যদি সেই মোবাইল নাম্বারটি অন্য কারো নামে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সকল কিন্তু এগুলা কিন্তু খুব। আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ইএফটিতে তথ্য হালনাগাদের জন্য নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সেখানে কিন্তু আপনার সামান্য ভুলের কারণে বেতন আটকে যেতে পারে। যেখানে আমরা দেখেছি বিগত দিনে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজের শিক্ষকদের যখন ইএফটি তথ্য আপডেটের তথ্য দিয়েছিল তখন কিন্তু তাদের সামান্য কিছু ভুলের কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর পর্যন্ত বেতনের টাকা আটকে গিয়েছিল এবং সর্বশেষ বেতনটি আপডেট করার পরে আপনাদের টাকা কিন্তু স্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তো আপনাদের কি কি ভুল করলে এবারও মাদ্রাসা শিক্ষকদের সেই বেতন ভাতাটি আটকে যেতে পারে এবং মাদ্রাসা শিক্ষকদের তাদের ইএফটি তথ্য আপডেটের কি কি কাগজপত্র প্রয়োজন হবে, সকল কিছু নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে ভিডিওটি দেখবেন। আপনাদের সামান্য একটি ডটের কারণে কিন্তু আপনার বেতনটি আটকে যেতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে খুলবেন, আপনার নামের সংশোধনটি কিভাবে করবেন, এর সঙ্গে রয়েছে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেখানে যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করবেন, যদি সেই মোবাইল নাম্বারটি অন্য কারো নামে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সকল কিন্তু এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ সামান্য এই বিষয়গুলো ভুল হলে আপনার বেতনটি আটকে যেতে পারে। হয়তো আজকে আমার ভিডিওটি দেখে আপনি বিরক্ত হবেন, কারণ ভিডিওটি একটু লং প্রসেসিং হবে। কারণ আজকের আমার এই বিরক্তিকর ভিডিওই দেখা যাচ্ছে যখন আপনার বেতনটি আটকে যাবে তখন কিন্তু আপনার এই বিষয়টি মনে পড়বে। কারণ আপনি অবশ্যই যেহেতু সময় রয়েছে সেই সময়ের পূর্বে সঠিক তথ্য আপনারা নিশ্চিতভাবে সাবমিট করবেন, তাহলে আপনাদের বেতন ভাতাটি সম্পূর্ণভাবে প্রদান হবে। নয়তো আপনার বেতন ভাতাটি দেখলেন প্রথম লটে বেতন ছাড় হলো, আপনার বেতনটি আসলো না, তখন কিন্তু আমার কথাটি আপনার মনে পড়বে। যার কারণে সতর্কতামূলক আজকে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি ভিডিওটি কয়েকটি অংশে বিভক্ত করব, কেননা আজকে ভিডিওটি আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখার ধৈর্যচ্যুত হয়ে যাবেন, যার কারণে আপনার মূল বিষয়গুলো আপনারা হারিয়ে ফেলতে পারেন। যার কারণে বলে রাখবো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখে সম্পূর্ণ ভিডিওটির প্রতিটা খণ্ড দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই শুরু করব আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসির যে প্রেরিত চিঠির নির্দেশনা রয়েছে সেখানে কি বলছে, এর পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আসছে। অবশ্যই সে ভিডিওটি চলুন সরাসরি চলে যাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে চিঠি প্রকাশ করেছে সেখান থেকে তারা কি বলছে। তো চলে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 19 জুলাই যে চিঠিটি পাবলিশ করেছে সেখানে তারা কি বলছে। এখানে আমরা সরকারের চিঠি দেখব। সেখানে তারা বলছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইন তথ্য সংশোধনের জন্য তারা একটি নির্দেশনা প্রদান করেছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণের এমপিওর অর্থ বিতরণের সহজীকরণ এবং আর্থিক ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে ইএফটির মাধ্যমে সরাসরি নিজ ব্যাংক অ্যাকাউন্টে নম্বরে প্রকাশের জন্য এটি চলছে। অর্থাৎ ইএফটি অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এখানে কিন্তু ইএফটির অর্থ প্রদানের জন্য আপনাদের যে তার সময় দিয়েছে সেই সময়ের মধ্যে আপনাদের তথ্যটি সাবমিট করতে হবে এবং তথ্যটি সাবমিটের জন্য আমি সরাসরি বলে রাখি আপনাদের 31/8/2026 তারিখের মধ্যে এই তথ্যটি সাবমিট করতে হবে। অনেকে ভুলবশত অনেকভাবেই তথ্যটি সাবমিট করবেন, যেহেতু আপনাদের ইএফটিতেই সর্বপ্রথম চালু হতে যাচ্ছে। তো এখানে আপনাদের খুব সতর্কতার সহিত এটি সাবমিট করতে হবে, কেননা আপনারা যদি ভুল করেন তাহলে পরবর্তীতে আপনার বেতনটি আটকে যেতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটি তথ্য ফর্ম দিয়েছে, সেই তথ্য ফর্মটি আমি দেখেন নিচে দিয়ে দিয়েছি। এখানে তারা কি বলছে আমি প্রথমে একটু সামান্যভাবে বিশ্লেষণ করি এবং ভিডিওর পরবর্তী একটি খণ্ডে আমি প্রত্যেকটি এই 11টি ধাপ রয়েছে, 11টি ধাপে কোনটি কিভাবে করবেন এবং আপনাদের এখানে কিভাবে আপনার নামের সাথে ব্যাংক অ্যাকাউন্ট মিল করবেন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার মিল করবেন, আপনার এনআইডির সাথে সার্টিফিকেট মিল করবেন, সকল কিছু নিয়ে কিন্তু আমি বিশ্লেষণভাবে ভিডিও আকারে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর পরবর্তী অংশে আমি সাময়িকভাবে কি কি লাগছে আজকে ভিডিওতে সেটি বিশ্লেষণ করে যাচ্ছি এবং এর পরবর্তীতে বিশ্লেষণপূর্বক ভিডিও আমার পরবর্তী খণ্ডে থাকবে। প্রথমে আপনাদের লাগছে আপনার মাদ্রাসার ইআইএন নাম্বার। ইআইএন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন
এবং এখান থেকে ইন্ডেক্স নাম্বার, আপনার যে ইন্ডেক্স নাম্বার রয়েছে, অর্থাৎ বলে রাখি ইন্ডেক্সের সামনে এন আর যেটাই হোক সেটি সুন্দরভাবে লিখে এই ডান পাশে যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইন্ডেক্স নাম্বারটি বসিয়ে দিবেন। এরপরে আপনার সকল তথ্য জাতীয় পরিচয়পত্র অনুসারে দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডির নাম সঠিক রয়েছে কিনা, আপনার এনআইডির সঙ্গে সার্টিফিকেটের মিল রয়েছে কিনা, আপনার এনআইডির সাথে ব্যাংক অ্যাকাউন্টের মিল রয়েছে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আপনার প্রথমেই বলছে আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে দিতে হবে। এখানে আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম রয়েছে সেটি এই ঘরে বা সুন্দরভাবে বড় অক্ষরে লিখে দিবেন। এরপরে আবেদনকারীর নাম বাংলায় ডান পাশে লিখে দিবেন, তার পিতার নাম ইংরেজিতে লিখে দিবেন, পিতার নাম বাংলায় লিখে দিবেন, মাতার নাম ইংরেজিতে লিখে দিবেন, মাতার নাম বাংলায় লিখে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডে এই আপনার নামটি এবং বাংলা ইংরেজি পাবেন, পিতার নাম মাতার নাম কিন্তু ইংরেজি বা বাংলা পাবেন, ইংরেজি পাবেন না। সেক্ষেত্রে আমরা সার্টিফিকেট অনুযায়ী এখানে সুন্দর মতো লিখে দিবেন। এরপরে কি বলছে, জন্ম তারিখ, এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, দাখিল সমমান সনদ সবকিছু কিন্তু একই হতে হবে। এখানে কিন্তু অনেকের আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে সার্টিফিকেটের জন্ম তারিখ মিল নেই, সার্টিফিকেটের সঙ্গে আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ মিল নেই। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার সার্টিফিকেট, আপনার ইএফটির যে এমপিও শিট রয়েছে সেই এমপিও শিটের কপির সঙ্গে কিন্তু আপনার একই জন্ম তারিখ হতে হবে, সুন্দর মতো কোনোভাবেই কিন্তু নড়চড় হওয়া যাবে না। এখানে এই জন্ম তারিখটি বসাবেন এবং জাতীয় পরিচয়পত্রের ইংরেজিতে লিখতে হবে। জাতীয় পরিচয়পত্রের 10 ডিজিট অথবা 17 ডিজিট, অনেকের 13 ডিজিট রয়েছে, 13 ডিজিটের যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে তার আগে আপনার জন্ম সালটি বসিয়ে নেবেন। জন্মসালটি বসালে 13-র সাথে 4 যোগ করলে 17 হয়ে যাবে। এই 17 ডিজিট নাম্বারটি এখানে দিবেন, আর যাদের স্মার্ট কার্ড নাম্বার রয়েছে তাদের দরকার নেই। মোবাইল নাম্বার ইংরেজিতে লিখবেন এই ডান পাশের ঘরে। তবে বলে রাখি আপনার মোবাইল নাম্বারটি আপনার নিজস্ব এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে। আপনার এনআইডি মোবাইল নাম্বারটি যদি অন্য কারো এনআইডি দ্বারা নিবন্ধিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি জটিল একটি বিষয়, আপনার নামটি পরিবর্তন করতে হবে। আমি পরবর্তী অংশে দেখাবো এর বিশ্লেষণপূর্বক কথা এবং কিভাবে সেটি করবেন। এবং পদবি লিখবেন ইংরেজিতে, বিষয় লিখবেন ইংরেজিতে, বেতন কোড লিখবেন, যোগদানের তারিখ লিখবেন, তারপরে প্রথম এমপিওভুক্তির তারিখ লিখবেন এবং ব্যাংকের তথ্য ইংরেজিতে ব্যাংকের নাম লিখবেন। বর্তমানে যে ব্যাংক হতে আপনি এমপিওর টাকা উত্তোলন করেন সেই ব্যাংকের নাম লিখবেন, ব্যাংক শাখার নাম লিখবেন, ব্যাংক হিসাবের নাম লিখবেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ব্যাংকে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রটি একই থাকতে হবে। আপনার যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন সেটা কিন্তু ব্যাংকে আপডেট করে নিতে হবে। এবং ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট লিখতে হবে, শাখার রাউটিং নাম্বার লিখতে হবে। এরপরে এই তথ্যগুলো পূরণ করে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর করতে হবে এবং আবেদনকারীর স্বাক্ষর করতে হবে। এবং সংযুক্তির জন্য আপনার প্রয়োজন হবে এনআইডি ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিও কপি, ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার কভার পেজের ফটোকপি। এরপরে আপনার নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দাখিল সমমান সনদ একই হতে হবে ইংরেজিতে, এগুলার কপি লাগবে। এগুলো স্ট্যাটাস করে আপনার প্রতিষ্ঠানের যে কম্পিউটার অপারেটর রয়েছে বা যারা এই দায়িত্বে রয়েছে তাদেরকে দিয়ে সঠিক সুন্দরভাবে বসে আপনার কাজটি করে নেবেন। কারণ এখানে যদি আপনার সামান্য একটি ডট ভুল হয় তাহলে আপনার বেতনটি আটকে যেতে পারে এবং আপনার ইএফটি থেকে ফাইলটি ফেরত পাঠাতে পারে, যার কারণে দেখা যাচ্ছে আপনার 1-2 এমপিও মিস হয়ে যেতে পারে। তো যার কারণে খুবই সতর্কতার সহিত ভুলগুলো সংশোধন করে নিয়ে কখনোই আপনারা ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই তথ্যটি সাবমিটের পরে এটি আইবাস ভেরিফাই করবে। আপনার আইবাস ভেরিফাই কোনো রকম ত্রুটি হলে, একটি ডটের ত্রুটি হলে, স্পেসের ত্রুটি হলে সে ফাইলটি কিন্তু আপনাকে ফেরত পাঠাবে। যার কারণে খুবই সতর্কতার সহিত আপনারা এই তথ্যটি সম্পন্ন করবেন। তো এই 11টি তথ্য সম্মিলিত ফাইল আপনারা প্রতিষ্ঠান প্রধানকে দাখিল করবেন এবং সুন্দর মতো আপনারা এটি সাবমিট করবেন। এবং এর পরবর্তীতে এখানে যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমাদের ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের চ্যানেলে বিগত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাদ্রাসা বাদে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারী যখন ইএফটি ডাটা আপডেট হয়েছিল তখন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ডাটা আপডেট করতে হয় সার্ভারে আমরা লগ ইন করে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই আমাদের নির্দেশনা অনুসারে অনেক শিক্ষক কর্মচারী তাদের তথ্য পূরণ করে তাদের নির্দিষ্ট সমস্যাটি সমাধান করে এখন সুস্পষ্টভাবে বেতন তুলতে পারছেন। সেক্ষেত্রে অনুরোধ রইল এবারে আমাদের মাদ্রাসাতে আপনারা যদি
আমাদের বলেন, তাহলে আমরা সেই সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব। অবশ্যই বাজে মন্তব্য এড়িয়ে চলবেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন। পরবর্তী ভিডিওতে আমাদের কি সমস্যা সেটি আমার কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার সমস্যাটি তুলে ধরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।